কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৫৭তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসর চৌধুরী। আজকে পর্বে আমরা দেখব একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের প্রতি মানুষ এবং সমাজ এত সেন্সিটিভ কেন। আসুন শুরু করা যাক। আজকের আলাপে অর্থনীতির গল্প আমরা বাংলাদেশ দিয়ে শুরু করব না, আমরা অন্য একটা দেশ দিয়ে শুরু করব। সালটা ২০২২। সেই বছর সেই দেশে হঠাৎ করে মুরগির উৎপাদন কমে গেল। এভিয়ান ফ্লুতে আক্রান্ত হলো ওই দেশের অনেক মুরগির উৎপাদন কমে যাওয়ার ফলে ডিমের উৎপাদন কমে গেল। অর্থনীতির ভাষায় আমরা কি জানি, সাপ্লাই কার্ভটা বাম দিকে শিফট করবে। বাম দিকে শিফট করলে কি হবে সেটাও আমরা জানি। কিন্তু এর ফলে ওই দেশের মানুষের মধ্যে একটা প্যানিক দেখা দিল। কেন? কারণ আমরা গত দুটো পর্বে দেখেছি মুরগির ডিম একটা বিশেষ অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট। এই বিশেষ অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট যদি হঠাৎ করে কমে যায়, মানুষ তখন চিন্তিত হয়ে পড়ে। মানুষ চিন্তিত হওয়া পড়া মানে ওই দেশের সরকারও চিন্তিত হবে, এবং তাই ঘটেছে ওই দেশে। ২০২২ সালে মোড়ক দেখা দিল। তারপর ২০২৪-এর শেষে এবং ২০২৫-এর শুরুতে আবার মোড়ক দেখা দিল এভিয়ান ফ্লু। শুধু তাই না, এই বছরের জানুয়ারি মাসেও ওই দেশে এভিয়ান ফ্লু দেখা গেছে মুরগিতে। ওই দেশের রাষ্ট্রপতি তিনিও চিন্তিত হয়ে গেলেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু সমস্যার সমাধান তো এত তাড়াতাড়ি করা যাবে না, কারণ আমরা গত পর্বগুলোতে দেখেছি যে কোনো কৃষিজ পণ্যে একটা ল্যাগ প্রোডাকশন আছে। হঠাৎ করে যদি প্রোডাকশন কমে যায় কোনো কারণে, এইটার ইফেক্টটা পরের পিরিয়ডে ধরা পড়ে। যে দেশের কথাটা আমরা আজকে বললাম সেই দেশটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে প্রচণ্ড রকমের চিন্তিত ছিলেন যে মুরগির ডিম পাওয়া যাচ্ছে না, সুপার স্টোরগুলোতে ডিম নাই, মানুষ প্যানিক করা শুরু করেছে। এই গল্প দিয়ে কেন আমরা শুরু করলাম? এই গল্প দিয়ে শুরু করছে এই কারণে যে মুরগির ডিম একটা বিশেষ অ্যাগ্রিকালচার প্রোডাক্ট। এই প্রোডাক্ট হঠাৎ করে যদি সাপ্লাই কমে যায় বা হঠাৎ করে যদি দাম স্পাইক করা শুরু করে, তাহলে শুধু বাংলাদেশের মানুষ এতে চিন্তিত হয় না, বিশ্বের অন্য দেশগুলোতেও এর প্রভাব দেখা দিবে। ডিম এত গুরুত্বপূর্ণ কেন? আমরা গত পর্বগুলোতে দেখেছি ডিমের চাহিদার স্থিতিস্থাপকতা, ডিম্যান্ড ইলাস্টিসিটি এখানে দুই ধরনের আছে। একটা হচ্ছে ডিম প্রাইস ইনইলাস্টিক, অর্থাৎ ডিম দামের সাথে তার ডিমান্ডটা সাড়া দেয় না। কারণটা কি? কারণটা হচ্ছে ডিম আমরা বলেছি প্রোটিনের সবচেয়ে অ্যাভেলেবল এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল সোর্স। আমরা আরেকটা কি বলেছি, ডিমের সাবস্টিটিউটস অবশ্যই আছে, কিন্তু ডিম যেহেতু সবচেয়ে বেশি অ্যাভেলেবল, সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল, এর কোনো ক্লোজ সাবস্টিটিউটস নাই। আরেকটা হচ্ছে ইকোনমিক্সের বাইরে মানুষ সারা বিশ্বে ডিম খেতে অভ্যস্ত। নাস্তায় হোক, দুপুরের খানায় হোক, রাতের খানা হোক, রেস্টুরেন্টে যাচ্ছে সেখানে হোক, এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। ফলে ডিমের চাহিদাটা ওইভাবে সাড়া দেয় না, ইনইলাস্টিক। আরেকটা ইলাস্টিসিটির কথা আমরা বলেছি, সেটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিক। ডিমের চাহিদা ইনকাম ইনইলাস্টিক। কেন? কারণটা হচ্ছে ডিমের আবার কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই। প্রোটিনের উৎস হিসেবে ডিমের দাম অন্য সাবস্টিটিউটের তুলনায় কম। ফলে বাজেটে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এদের খুব একটা কষ্ট পেতে হয় না প্রোটিনের সোর্স পাওয়ার জন্য। আরেকটা কারণ হচ্ছে ফুড ইনফ্লেশন, অর্থাৎ খাদ্যের মূল্যস্ফীতি যখন দেখা দিবে তখন মানুষ কি করে? তার ইনকাম তো ওইভাবে বাড়ছে না, খাবারের দাম বাড়ছে, মানুষ তখন দামি সোর্স অফ প্রোটিন বা অন্য সোর্সের খাবারগুলো কম খেয়ে যেটার দাম কম বা যেটা অ্যাফোর্ডেবল সেটার দিকে ঝুঁকে পড়ে।
যখন ফুড ইনফ্লেশন দেখা যায় একটা দেশে, তখন দেখা যায় মানুষ প্রোটিনের সোর্স হিসেবে ডিমের দিকে ঝুঁকে পড়ে। আমাদের আলাপে অর্থনীতির এই পর্বটা 15 জুনে এয়ার হবে। মে মাসে, অর্থাৎ গত মাসে 2026 সালে বাংলাদেশে ফুড ইনফ্লেশন ছিল 9%। এ তো একটা গেল। প্রোটিনের উৎস হিসেবে পপুলার উৎস কি? একটা হচ্ছে ব্রয়লার চিকেন, একটা হচ্ছে সোনালি চিকেন। এই দুটোর দাম বেড়ে গেছে। প্রোটিনের আরেকটা উৎস কি, পপুলার উৎস? সেটা হচ্ছে তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ। এই দুটোর দামও কিন্তু বেড়ে গেছে। ফলে মানুষ কি করছে? প্রোটিনের সোর্সের উপর মানুষ ডিমের দিকে ঝুঁকে পড়ছে। চাহিদা বেড়ে যাচ্ছে ডিমের। এর ফলে ডিম্যান্ড পুল ইনফ্লেশন নামে একটা কনসেপ্ট আছে। এটা কিভাবে হয়? মানুষ যদি একটা দ্রব্য বেশি চাহিদা করে, ডিমের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সেই ক্ষেত্রে ডিমের দাম বেড়ে যায়। এখানে সাপ্লাইয়ের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা এটা দেখছি যে চাহিদার দিক থেকে ডিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ডিমের দাম বেড়ে গেলে সমাজ অবশ্যই বিচলিত হবে, সমাজে মানুষ অবশ্যই মন খারাপ করবে। আমরা তো আজকে শুরুতে অনেক মন খারাপ কথা বললাম। একটা মন ভালো করা যায় এরকম একটা খবর বলি। আমার জন্ম 1970 সালে। 70 দশকের মাঝামাঝি থেকেই আমার শৈশব বা আমার জ্ঞান শুরু হয়। তখন কিন্তু আমরা দেখেছি ডিম কিন্তু একটা বিলাসিতা ছিল। বাংলাদেশে অবশ্যই ডিম তৈরি হতো, কিন্তু ডিম কিন্তু আমরা এখন যেভাবে খেতে পাচ্ছি বা খাই, বাংলাদেশের মানুষ ওইভাবে তখন ডিম খেত না। তার একটা ছোট্ট একটা কিছু ডেটা আমরা বলি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO, এদের একটা হিসাব আছে। এরা একটা ডেটা কালেক্ট করে প্রতিটা দেশের জন্য। অ্যানুয়াল পার ক্যাপিটা এগ কনসামশন, অর্থাৎ সারা বছরে একটা দেশের সিটিজেন, একটা দেশের জনগণ কটা ডিম খায়। এদের মিনিমাম হিসাবটা হচ্ছে, যদি পার ক্যাপিটা এগ কনসামশন সারা বছরে একজন মানুষের 104 হয়, তাহলে সেই দেশ ডিমে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে 2014 সালে এই সংখ্যাটা ছিল 45 থেকে 50টা ডিম সারা বছরে একজন মানুষ খেত বাংলাদেশে অন অ্যাভারেজ। 2024 সালে এসে 10 বছরে এই সংখ্যাটা দাঁড়ায় 134 থেকে 136। অর্থাৎ 10 বছরে বাংলাদেশে ডিমের উৎপাদন বেড়ে গেছে। এই 10 বছরে বাংলাদেশ যেখানে একটা ডিম ঘাটতি দেশ ছিল, সেখানে আর ডিম ঘাটতি দেশ নাই বাংলাদেশ। 2024 সালের ডেটাটা আমরা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে দেখি তো একটা মজার ঘটনা বের হবে। 2024 সালে বাংলাদেশে পার ক্যাপিটা এগ কনসামশন সারা বছরে একজন মানুষের ছিল 134 থেকে 136। দ্বিতীয়তে শ্রীলঙ্কা ছিল, তাদের ছিল 120 থেকে 125। তৃতীয়তে ছিল ভারত 106, চতুর্থতে ছিল পাকিস্তান 53 এবং পঞ্চমে ছিল নেপাল 44। এটা খুবই আনন্দের খবর। আমরা ছোটোবেলায় ডিমকে কিন্তু একটা লাক্সারি আইটেম হিসেবে দেখতাম। আজকে রাতে বা আজকে দুপুরবেলা মা ডিম দিচ্ছেন, এটা আমাদের আনন্দের খবর ছিল। এবং আমরা এরকমও পরিস্থিতির শিকার হয়েছি, এক ডিম দুভাগে ভাগ করতে হয়েছে, ডিম নাই, সুতরাং দুজনকে ডিম ভাগ করতে হবে আজকে। সেখান থেকে সময়ের বিবর্তনে ওভার টাইম বাংলাদেশ কিন্তু আজকে ডিমে স্বয়ংসম্পূর্ণ। এটা খুবই আনন্দের খবর। এই কথা বলার উদ্দেশ্যটা কী ছিল? এই কথা বলার উদ্দেশ্য ছিল, আমাদের যখন সময়টা স্থির থাকে, অর্থাৎ একটা পিরিয়ড, অর্থাৎ 18 থেকে 20 সপ্তাহ আমরা লেয়ার চিক্স কিনছি, 18 থেকে 20 সপ্তাহ পরে ডিম দেবে ওই লেয়ার চিক্স। এই সময়ের মধ্যে একটা ফার্মের ক্যাপাসিটি ফিক্স থাকে, ফার্ম চাইলেও প্রোডাকশন বাড়াতে পারবে না। ওভার টাইম এটা সম্ভব এবং বাংলাদেশ সেটা অ্যাচিভ করতে পেরেছে। কিন্তু আমাদের শর্ট রান ইলাস্টিসিটি কিন্তু সাড়া দেয় না। 18 থেকে 20 সপ্তাহের একটা বায়োলজিক্যাল টাইম কনস্ট্রেন্ট আছে। 2, খুবই গুরুত্বপূর্ণ, ডিম কিন্তু পচনশীল দ্রব্য, পেরিশেবল আইটেম। বাংলাদেশে কোল্ড স্টোরেজে অনেক কৃষিজ পণ্য
রাখা হয়, কিন্তু ডিম রাখা হয় না। এটার প্রচলন বাংলাদেশে এখন ওইভাবে পপুলার না। তাহলে দেখা যাচ্ছে এটা আরেকটা বড় কনস্ট্রেন্ট। ডিম যেহেতু পচনশীল, ডিম আজকে তৈরি হলে ডিম যারা বিক্রি করছেন তারা চেষ্টা করবে দুদিনের মধ্যে ডিমটা বিক্রি করতে, কারণ ডিমটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়া মানে কি? স্টক আরও কমে যাওয়া। স্টক আরও কমে যাওয়া মানে দাম আরও বেড়ে যাওয়া। এটা আরেকটা সাপ্লাই কনস্ট্রেন্ট আছে আমাদের। তারপর আমরা এভিয়ান ফ্লু এর কথা বলেছি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কনটেক্সটে। এটা বাংলাদেশেও হতে পারে, যে কোনো দেশে এভিয়ান ফ্লু দেখা দিতে পারে মুরগির ক্ষেত্রে। আমরা গত পর্বে মেইজ, কর্ন বা ভুট্টার দামের কথা বলেছি। আমাদেরকে এটা আমদানি করতে হয়, এটা দামও বেড়ে যেতে পারে বিশ্ববাজারে। তখন তো আমরা আরেকটা বিপদে পড়ব। এখন এই মুহূর্তে সারা বিশ্বে জ্বালানি খরচ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি কস্ট বেড়ে যায়, তাহলে খামারিদের কী অবস্থা হবে? তাদের খরচ বেড়ে যাবে, সেটার প্রভাবটা ডিমের দামের উপর পড়বে, পোলট্রি ইন্ডাস্ট্রিতে পড়বে। একটা কারণ আছে, একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা আমরা অনেক সময় ওভারলুক করি। এই ফ্যাক্টরটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট, পরিবহনের খরচ। কেন? একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা যখন ঢাকা শহরের জনসংখ্যা ক্যালকুলেট করি, তখন আমরা নানানভাবে ক্যালকুলেট করতে পারি, কারণ একটা ডেফিনিশন অনুযায়ী কোনো ক্যালকুলেশনে ঢাকা শহরের সংখ্যা বেড়ে যাবে, কোনো সংখ্যায় কমে যাবে। ঢাকা মেট্রোপলিটন এরিয়া বলে একটা ভৌগোলিক এরিয়া আছে। এই এরিয়ার জনসংখ্যা এই মুহূর্তে 25.3 মিলিয়ন, অর্থাৎ 2.5 কোটির উপর। ঢাকা শহরে, ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে 2.5 কোটির উপর মানুষ বাস করে। পুরো শ্রীলঙ্কার জনসংখ্যা হচ্ছে 21.78 মিলিয়ন, অর্থাৎ 2 কোটির একটু বেশি। তার মানে কি? ঢাকা শহরে শ্রীলঙ্কার চেয়ে বেশি জনসংখ্যা বাস করে অফিসিয়ালি। আরেকটা উদাহরণ দেই আমরা। ঢাকা শহরের জনসংখ্যা হচ্ছে 25.3 মিলিয়ন বা 2.5 কোটি। পুরো অস্ট্রেলিয়া জনসংখ্যা হচ্ছে 28 মিলিয়ন, অর্থাৎ প্রায় ঢাকা শহরের সমান, একটু বেশি। এই কথা বলার উদ্দেশ্যটা কি? ডিম একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং অনেক খাবার আছে। এই খাবারগুলো যদি ট্রান্সপোর্টের কোনো ঘাটতি দেখা যায়, কোনো বিভ্রাট দেখা যায়, তাহলে কিন্তু ঢাকা শহরে আসতে অসুবিধা হবে। তখন কি হবে? একটা দিনের জন্য, 2টা দিনের জন্য বা 3টা দিনের জন্য ডিম এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাবারের স্টক কিন্তু বাড়ছে না, কিন্তু মানুষের চাহিদা আছে, 2.5 কোটি মানুষ। তাহলে কি হবে? ডিম সহ অন্য অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম চট করে বেড়ে যাবে। এটা স্টেবল থাকবে না, কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে ডিমের ব্যাপারে মানুষ সেন্সিটিভ, হঠাৎ করে ডিমের দাম যদি বেড়ে যায়, মানুষ তখন বিরক্ত হয়, মানুষ মন খারাপ করে। এই কারণটা সাধারণত আমরা উপেক্ষা করি, কিন্তু ট্রান্সপোর্ট একটা বিশাল কারণ ঢাকা শহরের জন্য। কারণ ঢাকা শহর জিওগ্রাফিতে যারা পড়েছে তারা জানে একটা কনসেপ্ট আছে, প্রাইম সিটি। প্রাইম সিটি কি? দেশের সবচেয়ে বড় শহর যদি দ্বিতীয় বড় শহরের চেয়ে জনসংখ্যায় ডাবলের বেশি হয়, তাহলে আমরা সেটাকে প্রাইম সিটি বলি। বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা শহর, এরপরে দ্বিতীয় বড় শহর হচ্ছে চট্টগ্রাম শহর। ঢাকার জনসংখ্যা চট্টগ্রামের দ্বিগুণের বেশি, অর্থাৎ এই দেশের একটা বিশাল কনসেন্ট্রেশন ঢাকা শহরেই থাকে। এই কারণে হঠাৎ করে যদি ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়, এইটা 2-1 দিনের জন্য মানুষকে পীড়া দেবে, মানুষ তখন বিরক্ত থাকে, মানুষ তখন মন খারাপ করে। এবং ডিম কিন্তু এমনই একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, হঠাৎ করে এটার দাম তখন স্পাইক করে। এই পর্যন্ত তো আমরা ডিমের মার্কেটে দামের যে উঠানামা হচ্ছে, প্রাইস ফ্লাকচুয়েশন হচ্ছে, আমরা অনেক অর্থনৈতিক যুক্তি দেখিয়েছি। আমরা কবওয়ে ফেনোমেননের কথা বলেছি, আজকের যেসব যুক্তি বলেছি সেগুলিও বলেছি। কিন্তু ইকোনমিক্স তো একটা সমাজবিজ্ঞান, ইকোনমিক্স তো সমাজকে নিয়ে আলোচনা করে। এই পারসেপশনটা কিন্তু আমরা আলোচনা করি নাই, কিন্তু আমরা করতে পারবো যদি আমরা আচরণগত অর্থনীতি
অর্থাৎ বিহেভিয়ারাল ইকোনমিক্স, আমাদের আলাপে অর্থনীতির প্রথম দিকে আমরা কিন্তু বলেছি যে টেক্সট বুকগুলোতে আমরা অবজেক্টিভ ইকোনমিক্স দেখি, যেটা নাম পজিটিভ ইকোনমিক্স। টেক্সট বুকসগুলোতে আমরা নর্মেটিভ ইকোনমিক্সটা ওরকম ভালোভাবে দেখি না। আমরা এটা আগামী পর্বে দেখার চেষ্টা করব। বিহেভিয়ারাল বা আচরণগত কি কি ফ্যাক্টরস আছে যার কারণে ডিম অথবা এই ধরনের একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে সমাজ অন্যভাবে দেখে অন্য দ্রব্যগুলোর তুলনায়। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।